নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোবটেক। 20শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার আমরা বেরিয়ে পড়েছিলাম বেনারসের উদ্দেশ্যে। এবার আমার সাথে আছে আমার মা আর বোন অনন্যা। এই মহাকুম্ভ চলাকালীন বেনারস যাওয়ার প্ল্যানটা আমরা অনেক আগেই ঠিক করে ফেলেছিলাম। এই ট্যুরটা আমরা ট্রেনে করে ট্রাভেল করিনি, বরং আমরা এবার ফ্লাইটে ট্রাভেল করেছিলাম। কারণ আমাদের সাথে যেহেতু মহাকুম্ভ চলছিল আর তখনও 26শে ফেব্রুয়ারির মহাশিবরাত্রির শেষ স্নান বাকি ছিল, তাই ট্রেনে করে বয়স্ক মানুষ নিয়ে ট্রাভেল করার রিস্ক আমরা নেইনি। আর ট্রেনের যে কি অবস্থা সেটা আর নতুন করে আপনাদের নাই বা বললাম। তাই ডিসিশনটা যে ঠিক নিয়েছিলাম সেটা বলার অপেক্ষা রাখে না। এখানে বলে রাখি, আপনারা যদি ফ্লাইটের টিকিট বেশ কয়েকদিন আগে কেটে রাখেন তাহলে আপনাদের টিকিট ভাড়া অনেকটাই সস্তা পড়বে। কারণ ফ্লাইটের সিট কমতে থাকলে আর জার্নি ডেট এগিয়ে আসতে থাকলে টিকিটের দাম কিন্তু বাড়তে শুরু করে। তবুও মনে একটা উৎকণ্ঠা ছিল যে বেনারসে কেমন ভিড় থাকে, কারণ লাস্ট কয়েকদিন ধরে বেনারসে প্রচুর ভিড় হচ্ছে দেখেছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। প্রচুর মানুষ সবাই সঙ্গমে স্নান করে বেনারস আসছে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। ভিড় এতটাই বেশি হচ্ছিল যে গঙ্গা আরতি 26শে ফেব্রুয়ারি মানে শিবরাত্রি অবধি বন্ধ করে দেওয়া হয়েছিল। যাই হোক, মন যখন স্থির করে ফেলেছি তখন পিছনে তাকানোর তো কোনো অবকাশ নেই। ফ্লাইট টিকিটের পাশাপাশি আমরা বেনারসে গোধুলিয়া চকের কাছে একটা হোটেল আগে থেকেই বুক করে ফেলেছিলাম। যেহেতু বয়স্ক মাকে নিয়ে যাচ্ছি তাই এয়ারপোর্টের গাড়িও বলে রেখেছিলাম। আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো 6C822 কলকাতা টু বারাণসী সকাল 10টায়। ইন্ডিগো ফ্লাইটের অভিজ্ঞতা নিয়ে আরও একটা ভিডিও বানাবো, ওখানে আমাদের ফ্লাইটের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমরা 1:30টা নাগাদ আমাদের চেক ইন লাগেজ নিয়ে লাল বাহাদুর শাস্ত্রী বা বারাণসী এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। এয়ারপোর্টে গাড়ি আগে থেকেই বলা ছিল, তাই গাড়ি পাওয়ার জন্য আমাদের ওয়েট করতে হয়নি। বারাণসী এয়ারপোর্ট থেকে গোধুলিয়া চকের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। গাড়িটা আমাদের গোধুলিয়া চক থেকে 2 কিলোমিটার আগেই হোটেল ব্রডওয়ের সামনে ছাড়তে হলো, কারণ এখন মহাকুম্ভ চলাকালীন অনেক রাস্তায় ওয়ান ওয়ে, আবার কিছু রাস্তা 4 হুইলার অ্যালাউ করছে না। সেই জন্য অগত্যা একটা টোটো ভাড়া করে গোধুলিয়া যেতে শুরু করলাম। কিন্তু সেখানেও কপাল খারাপ, রিক্সা বা টোটো প্রায় 800 মিটার মধ্যে পুলিশ আটকে দিচ্ছে। সুতরাং লাগেজ নিয়ে হেঁটে যেতে হবে। মায়ের হুইল চেয়ার সঙ্গে নিয়ে এসেছিলাম বলে রক্ষে যে মাকে হুইল চেয়ারে বসিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। বিকেল প্রায় 3:30 নাগাদ আমরা হোটেল রুদ্রাক্ষ ভিলায় চেক ইন করলাম এবং হোটেল থেকে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। দুপুরের লাঞ্চ সেরে আমি আর আমার বোন বেরিয়ে পড়লাম বিশ্বনাথ মন্দির 4 নম্বর গেটের দিকে। এখানে দেখুন মানুষের কি বিশাল লাইন মন্দিরে পুজো দেওয়ার জন্য। কথায় বলে, কাশী নামের মতোই এই স্নানের মাহাত্ম্য অপরিসীম। স্বয়ং মহাদেবের বাস এই পবিত্র স্থল কাশীতে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দেবভূমির উৎপত্তি হয়েছিল মহাদেবের ত্রিশূল থেকে। তাই বলা হয় কাশীর মাটি সোনার মতোই মূল্যবান আর কৈলাসের মতো পবিত্র। এই কাশীতেই শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রধান লিঙ্গ বিশ্বনাথ ধাম অবস্থিত এবং 51 সতীপীঠের একটি সতীপীঠও এখানে অবস্থিত। এই রাস্তাতেই আপনারা স্কুটি বা বাইক ভাড়া দেবার জায়গা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা স্কুটি বা বাইক নিয়ে পুরো বেনারসটা ঘুরে দেখতে পারেন। এরপর আমরা চলে এলাম
দশাশ্বমেধ ঘাটের দিকে। এখানেও মানুষের প্রচুর ভিড়। এই দশাশ্বমেধ ঘাটের সামনেই রয়েছে একটা মা কালীর মন্দির। এখানে ঘাটের সিঁড়িগুলো বেশ বড় বড়, তাই বয়স্ক লোক থাকলে কিন্তু উঠতে বা নামতে একটু অসুবিধা হতে পারে। আর যেহেতু আগেই বলেছিলাম যে 26 তারিখ মানে মহাশিবরাত্রি অবধি গঙ্গা আরতি বন্ধ করে রেখেছে প্রশাসন, তাই সন্ধ্যাবেলায় এসেও গঙ্গা আরতি দেখতে পেলাম না। এটা একটা আক্ষেপ থেকে গেল। এই দশাশ্বমেধ ঘাট হলো বারাণসীর প্রধান ঘাট। পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞ করার সময় 10টি ঘোড়াকে বলিদান করেন। সেই থেকেই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। এটা হলো মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাটই হলো বারাণসীর সবচেয়ে বড় শ্মশান ঘাট। মনে করা হয় এই ঘাটেই দাহ করলে নাকি জন্ম এবং মৃত্যুর চক্র থেকে মুক্তি মেলে বা মোক্ষ লাভ হয়। এই ঘাটের পাশেই রয়েছে মণিকর্ণিকা কুণ্ড। এখানেই নাকি সতীর কুন্তল পড়েছিল এবং সেই থেকেই এই ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি গির্জাঘরের সামনে। মহাকুম্ভে স্নান সেরে হাজার হাজার মানুষ এই বারাণসীতে আসছে বাবা বিশ্বনাথ ধামে দর্শন করতে। পরদিন একটু বেলা করে বেরিয়ে পড়লাম বেনারসের আশেপাশে থাকা কিছু দর্শনীয় স্থান দেখার জন্য। এটা হলো ভেলুপুরা পুলিশ স্টেশনের চৌমাথা। এখান থেকেই আপনারা রিক্সা বা টোটো পেয়ে যাবেন এই দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। এই ভেলুপুরা পুলিশ স্টেশনের সামনে থেকে একটা রিক্সা করে নিলাম দুর্গা মন্দির যাওয়ার জন্য। রিক্সা ভাড়া 50 টাকা মতন নিল। এই হলো দুর্গা মাতার মন্দির। এই মন্দিরটি অষ্টাদশ শতকের মন্দির। কথিত আছে এই মন্দিরের দুর্গা মাতা মূর্তিটি স্বয়ং এখানেই প্রকট হয়েছিল। এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। এই মূল ফটকের ভিতরে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই। এই হলো দুর্গা মাতার মূর্তি। এই দুর্গা মন্দিরে মাতা দুর্গা ছাড়াও দেবাদিদেব মহাদেব, হনুমানজি ও অন্যান্য দেবদেবী পূজিত হন। আর এই হলো মন্দিরে ঢোকার আরেকটি রাস্তা। এখানে দেখুন লকার ব্যবস্থা আছে। মোবাইল এবং ক্যামেরা জমা করে ভিতরে ঢুকতে হবে। দুর্গা মাতার মন্দির দর্শন করে চলে আসুন ত্রিদেব মন্দিরে। এই মন্দিরটি খুবই সুসজ্জিত এবং এখানে দেবাদিদেব মহাদেব, হনুমানজি, রাধাকৃষ্ণের পাশাপাশি অন্যান্য দেবদেবীও পূজিত হন। এরপর দেখে নিন সংকটমোচন মন্দির। এই সংকটমোচন মন্দিরে হনুমানজি পূজিত হন। এই সংকটমোচন মন্দিরের পাশেই রয়েছে লকারের ব্যবস্থা। এখানে আপনারা আপনাদের মোবাইল, ক্যামেরা, জুতো, ব্যাগ রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। এরপর একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখতে। টোটো ভাড়া নেবে 250 টাকার মতন। এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়টি 1916 সালে পণ্ডিত মদনমোহন মালব্য প্রতিষ্ঠা করেছিলেন। এটি এশিয়ার সবচেয়ে বড় আবাসিক বিশ্ববিদ্যালয়।
প্রায় 30,000 ছাত্রছাত্রী আবাসিক এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস অনেক বড় এবং এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে বিড়লা মন্দির, যার সামনে এখন দাঁড়িয়ে আছি। এই বিড়লা মন্দিরটি বিড়লা গোষ্ঠী দ্বারা নির্মিত। এই বিড়লা মন্দির 1966 সালে নির্মিত হয় এবং এটি কাশীর দ্বিতীয় বিশ্বনাথ মন্দির। এখানে প্রতিদিন প্রচুর ভক্তরা আসেন পুজো দিতে। এই মন্দিরের ভিতরের অংশটা খুবই সুন্দর এবং সাজানো গোছানো। এই মন্দিরের পূর্ব দিকে রয়েছে একটা নটরাজের মূর্তি। বিড়লা মন্দির দর্শন করে একটা টোটো নিয়ে চলে গেলাম তুলসী মানস মন্দিরের উদ্দেশ্যে। এই হলো তুলসী মানস মন্দির। এটা হলো তুলসী মানস মন্দিরের মূল প্রবেশদ্বার। ষোড়শ শতাব্দীতে এই জায়গায় বসে কবি তুলসীদাস সংস্কৃত রামায়ণ থেকে হিন্দিতে রামচরিত মানস রচনা করেছিলেন। এখানে ভগবান রাম, মাতা সীতা এবং লক্ষ্মণ পূজিত হন। এর পাশাপাশি অন্নপূর্ণা মাতা এবং গঙ্গা মাতাও পূজিত হন এখানে। এই মন্দিরের দেওয়াল জুড়ে রামচরিত মানস লিপিবদ্ধ করে রাখা হয়েছে। এই মন্দিরের দোতলায় রয়েছে একটি আর্ট গ্যালারি, যার প্রবেশ মূল্য 10 টাকা করে। এখানে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন পুরাণ গাথাগুলো বর্ণনা করা আছে, যেমন শ্রীকৃষ্ণের জন্ম, শ্রীরামচন্দ্রের বনবাস, সীতার অগ্নি পরীক্ষা, এছাড়াও আরো অন্যান্য পৌরাণিক কাহিনীগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে আপনারা বেনারসের আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো আছে ওগুলো ঘুরে দেখতে পারেন। পরের পর্বে লঞ্চে করে বেনারসের বিভিন্ন ঘাটগুলো ঘুরে দেখাবো ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি অন্যতম পীঠস্থান সারনাথ, সেটাও ঘুরে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।